আমাদের মুখোমুখি অনুষ্ঠানে পেয়েছি রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পান্ডাকে। আমি প্রথমেই বলবো যে যারা খুব ছোট সাংবাদিকতা করেন ছোট জায়গা থেকে, যেগুলো রুরাল চ্যানেল, সেগুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য খবর তুলে নিয়ে আসে। তাই বড় বড় চ্যানেলের খবর নিশ্চয়ই দেখবেন, কিন্তু আপনাদের মনের খবর জানবার জন্য সব সময় নিজের খবরগুলো আগে দেখবেন লোকাল চ্যানেলে। শঙ্কুদেব বাবু, গোটা রাজ্যে পরিবর্তন হয়েছে, মুর্শিদাবাদে সেই পরিবর্তনের সাক্ষী বা সঙ্গী একমাত্র সাগরদিঘি। গতবার সেখানে সুব্রত সাহা তৃণমূলের টিকিটে জিতেছেন, রাজ্যের মন্ত্রী হয়েছেন এবং পঞ্চায়েত ভোটেও কিন্তু সাগরদিঘি পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করেছে। কিন্তু মুর্শিদাবাদের অন্য প্রান্তে তৃণমূলের বিজয় রাত, কংগ্রেসীদের কটাক্ষ, তাদের ভাষায় কাদায় পুঁতে গেছে। আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে বুঝতে হবে যে কাদাটা কোথায়। কংগ্রেসীদের পরিষ্কার করে বুঝতে হবে যে যদি রাজ্য কংগ্রেসের প্রেক্ষিতে আপনি এই জেলা কংগ্রেসকে ধরেন, তাহলে বুঝতে হবে যে এই জেলা কংগ্রেস রাজ্য কংগ্রেসকে পাত্তাই দেয় না, এবং সেটা কংগ্রেস কি খায় না মাথায় দেয় সেটাকে বারে বারে হাস্যস্পদ করে তুলে হচ্ছে এখানকার জেলা কংগ্রেস। আমি সরাসরি একটা প্রশ্ন রাখতে চাই বহরমপুরের কংগ্রেসীদের কাছে, যারা সাচ্চা কংগ্রেস করেন তাদের কাছে আমার প্রশ্ন যে আপনাদের খোকাবাবু বলছেন যে অর্ডিন্যান্স ননসেন্স ছিঁড়ে ফেলুন। খোকাবাবু বলছেন বলে আপনাদের কেন্দ্রীয় সরকার, আপনাদের কেন্দ্রীয় কংগ্রেস তারা অর্ডিন্যান্স চেঞ্জ করে দিলেন। আপনাদের মন্ত্রী কপিল সিব্বল তিনি বলছেন যে 7 বছরের যদি অপরাধের ব্যাকগ্রাউন্ড থাকে এবং তিনি যদি চার্জশিটেড ক্রিমিনাল হন, তাহলে তার কোনোভাবে জনপ্রতিনিধিত্ব করতে পারবেন না, তিনি এই বিল আনতে চলেছেন। একটু ঘরটা পরিষ্কার করুন, সাফাসুতরো করুন, একটুখানি ঝাঁটটার দিন। অধীরবাবু খুন করবেন, খুনের আসামি হবেন, চার্জশিটেড ক্রিমিনাল হবেন, আর তারপরেও তিনি ড্যাং 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 করে জনপ্রতিনিধি হবেন কংগ্রেসের। এটা এক্সপেক্টেড নয়। অবশ্য কংগ্রেসের এতে কোনো দোষ নেই, কংগ্রেসের ভেতরটা পচে গেছে। আমি মাঝে মধ্যে বলি যে একটা সরকার কেন্দ্রে চালান যারা স্বর্গ মর্ত পাতাল বেছে দিয়েছেন। স্বর্গ বেচেছেন 2G কেলেঙ্কারি, মর্ত বেচেছেন জামাইবাবুকে জমি কেলেঙ্কারি, আর পাতাল বেচেছেন কোলগেট কেলেঙ্কারি। একটা দল যার ওপর মাঝখান এবং নিচ পুরোটাই পচে গেছে। আবার বলছি, আপনাদের ভাববার সময় এসেছে যে গুন্ডা দিয়ে কংগ্রেসকে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন না। এটাই ফ্র্যাঙ্কেস্টাইন হবে, আপনাদের শেষ করবে। কংগ্রেসের অভিযোগ, পুরভোটের আগে অধীর চৌধুরীকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, বিষয়টা আদালতের বিচারাধীন রয়েছে। আপনি কি বলবেন? আমার বক্তব্য খুব পরিষ্কার। পুরভোটের আগে দেখুন, আমায় মার্জনা করবেন সাংবাদিক, আপনারা যে কোনো শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো যে বিশেষ প্রকৃতির প্রাণীরা বলেন যে আপনি আমার এলাকায় আসবেন, আপনাকে দেখে নেব। তিনি বললেন যে বহরমপুরে আসবেন, মাথা গুড়িয়ে দেবো। বিশেষ প্রকৃতির প্রাণীরা এসব বলেন। আমরা যারা ছোট ছোট বাঘ বাচ্চা, যারা আমরা পশ্চিমবাংলার বাঘিনীর দল করি না, তাদের কাছে কোনো নির্দিষ্ট এলাকা নেই, যেটা দিয়ে চলে যাই সেটাই আমাদের গণতান্ত্রিক এলাকা। অধীরবাবুকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যে কোনো জায়গায় বলে দেবেন কখন আসতে হবে আর কোথায় আসতে হবে। আপনার এলাকা হোক বা পৃথিবীর যে কোনো প্রান্ত, আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার ক্ষমতা নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ে নেবো, আপনি টাচও করতে পারবেন না। পরপর 3 বার বহরমপুর পুরসভা বিরোধী শূন্য। এবার তৃণমূল সব আসনে প্রার্থী দিয়েছে, এবার কি ফলাফল হবে বলে আপনি মনে করছেন? গণতান্ত্রিক পরিবেশটাই অধীরবাবু এখানে রাখতে দেননি, গণতন্ত্রই নেই। একজন খুনি, একজন গুন্ডা, তার কাছে কি এক্সপেক্ট করবো? উনি নাকি রাজ্যের, উনি নাকি কেন্দ্রের মন্ত্রী। দেখলাম জিপের উপর উঠে দাঁড়িয়ে ডিএম অফিস ভাঙছেন, ছবি দেখেছি আমরা। ওর কাছে কি এক্সপেক্ট করবো? আরে ভাই, বহরমপুরের মানুষ জল পায় না, বহরমপুরের মানুষ উন্নয়নের জায়গাতে নেই। কেন বহরমপুর আজকে 34 বছরে? আপনি তো ভাই সিপিএম এর টাকা চুরির ভাগ নিয়েছেন। আপনি তো সিপিএম, আপনার কংগ্রেস সরকার, এখান থেকে বাংলার টাকা চুরি হয়েছে প্রতিদিন। সিপিএম এর পার্টি ফান্ড তৈরি হয়েছে, বিমান বাবুর নামে ব্যক্তিগত ফান্ডে 16 কোটি টাকা জমা পড়েছে, নিরুপম সেনের নামে 16 কোটি টাকা জমা পড়েছে। আপনি ভাগ খেয়েছেন কেন্দ্রে বসে বসে, আর এখন সেই সুদ কেটে নিয়ে চলে যাচ্ছেন। এখানে জেলার কাজে কোন কন্ট্রাক্টরের সাথে আপনার যোগাযোগ নেই, আমরা জানি না কিছু। আপনি পশ্চিম বাংলায় নয়, আপনি বহরমপুরের মানুষকে ঠকিয়েছেন, বহরমপুরের মানুষকে প্রবঞ্চনা করেছেন। বহরমপুরের মানুষ আপনাকে শ্রদ্ধা করে না, আপনার বন্দুককে ভয় পায়, আপনার গুন্ডামিকে ভয় পায়। এই গুন্ডামি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা জয়লাভ করবো, আটকাতে পারবেন না। বহরমপুরে পুরভোটের আগে কংগ্রেসের অভিযোগ যে সিপিএম এর সঙ্গে তৃণমূলের একটা আঁতাত হয়েছে এই বহরমপুর পুরভোটে, আপনি কি বলবেন? ইটস আ বেসলেস কমপ্লেন এন্ড বেসলেস অ্যালিগেশন।
দেখুন, একটা ওই অভিযোগ আপনি কিছুক্ষণ আগে করেছিলেন যে অধীর বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এটা কংগ্রেসের না অভিযোগ। না, কংগ্রেস বলছে যে অধীর বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা। ভাই, খুন আমি করছি একটা লোকে, শুনুন, যখন প্রথম কেউ কোনো খুনি নাম যখন একটা পুলিশের খাতায় আসে না, তখন তার ট্র্যাক রেকর্ড দেখা হয় যে সে হঠাৎ করে একটা খুন করে ফেলেছে, হঠাৎ করে একটা গুন্ডামি করে ফেলেছে, না তার স্বভাব গুন্ডামি করা, তার স্বভাব খুন করা। অধীর বাবুর স্বভাব ব্যাক রেকর্ড বলছে, যেমন একটি ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, গ্রাজুয়েশনে ফার্স্ট ডিভিশন। অধীর বাবুরও তেমনি, কলেজে হাত পাকিয়েছেন মারামারি করে, তারপরে খুন করেছেন, সিপিএম এর সময় জেলে গেছিলেন, তারপরে আবার একটা খুন করেছেন আমাদের কর্মীদের, নাম এসেছে, ডিএম অফিস ভাঙতে গেছিলেন মন্ত্রী হয়ে। কত উদাহরণ দেবো, এগুলো তো বড় বড় উদাহরণ যেগুলো রাজ্যের লোকেরা জানে। আর বহরমপুরে কান পাতবেন, বাচ্চারা বলবে। এখন তো বহরমপুরের মায়েরা বাচ্চাদের বলে যে গব্বর আ জায়গা, বলে না, বলে অধীর আ জায়গা, সোজা বেটা, নেই তো প্রবলেম হয়ে জায়গা। কংগ্রেস এই পুরো ভোটের প্রচারে বিভিন্ন রকম ফ্লেক্স ফেস্টুন করেছে। একটি ফ্লেক্সের ভাষা আপনাকে বলছি, সেখানে লেখা আছে যে প্রতিবাদের কালবৈশাখী, উন্নয়নের ভাগীরথী অধীর চৌধুরী। আপনি কি বলবেন? এটা একদম ঠিক বলেছে, থ্যাঙ্কস টু কংগ্রেস, রিয়েলাইজ করেছে এই কালবৈশাখী নিয়ে আপনাদের ডুববে, আপনারা তৈরি থাকুন। ফ্র্যাঙ্কেস্টাইন অলরেডি জেনারেট করে গেছে। এই ফ্র্যাঙ্কেস্টাইন যে আপনাদের ধ্বংসের কারণ হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আরে মশাই, একটা দুটো সেশন আমরা রেলমন্ত্রিত্ব সামলেছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, মানুষের কথা ভেবে আজ পর্যন্ত একটা পয়সা ভাড়া বাড়াতে দেননি। আমরা রেলমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে এসেছি, মুকুল রায় আমাদের রেলমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। আরে নির্লজ্জের মতো পদের লোভে কংগ্রেসের রেলমন্ত্রী থাকবেন বলে মানুষের কথা চিন্তা না করে রেলের ভাড়া বাড়িয়ে দিলেন। বহরমপুরের মানুষদের জিজ্ঞেস করবেন তো, যারা যান কলকাতা, কত টাকা ভাড়া বেড়েছে, কে বাড়িয়েছেন? জিজ্ঞেস করবেন না আপনার মন্ত্রীকে? সাংসদ দেবেন টাকা? নিজে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কন্ট্রাক্টরদের সাথে যোগসাজস করে সম্পত্তি বানিয়েছেন, বড় বড় কথা বলছেন। আপনি কোনোদিন মানুষের সাথে ছিলেন না, আপনার পক্ষে মানুষের সাথে থাকা সম্ভবপর নয়, এবং আপনি গুন্ডামি ছাড়া, খুন খারাপি ছাড়া আর কিছু বোঝেন না। উন্নয়নটা অধীর বাবুর কংগ্রেসের স্বভাব হয় না। উনি তো কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়ে দেন, উনি তো নিজেই মনে করেন উনি একটা ইনস্টিটিউশন। ইয়েস, অনেক বড় বড় গুন্ডা আছেন যারা বিদেশে থাকেন, তারাও মনে করেন তারা ইনস্টিটিউশন। সত্যি তো একটা পজিটিভ, একটা নেগেটিভ। আপনি কংগ্রেসের নেগেটিভ ইনস্টিটিউশন, শেষ হয়ে যাবেন, রাখা যাবে না। আমার প্রশ্ন এটা খুব স্পষ্ট রাহুল বাবুদের কাছে, খোকা বাবু, খোকা 420 যারা সামলাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন, খোকা বাবু আপনি একটুখানি ঘরটা পরিষ্কার করুন। আপনি আচরি ধর্ম ওপরে শেখায়, আপনি একটু আচরণ করতে বলুন। আপনি নিজে খুনিকে মন্ত্রী বানিয়ে বসিয়ে রেখেছেন মন্ত্রিসভায়। আরেকটা আমি খুব স্পেসিফিক্যালি আপনাদের মাধ্যমে বলবো, যেহেতু আপনাদের সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছন, লোকাল চ্যানেল, এই খবর টবর দেখানোর পর হয়তো অধীরবাবু ফোন করবেন, আপনাদেরও বলবেন যে এসব দেখাবেন না, চ্যানেল তুলে দেবো। আপনার ওনার সাকরের মনোজবাবু তো হাতা পাতা গুটিয়ে চলে যাবেন, বলবেন বুঝে নেবো, একদম সব চ্যানেল কেটে দেবো। আমাদের বলবো যে ধমকানি আর চমকানির দিন শেষ। কেন জানেন? কারণ আপনাদের পরবর্তী প্রজন্ম আর নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী প্রজন্ম তৈরি, রুখে রাখা যাবে না। কয়েকদিন আগে আমাদের সবসময় স্টুডিওতে একটি টক শোতে এসে বহরমপুরের বিধায়ক কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেছেন যে এবারও বহরমপুর পুরসভা বিরোধী শূন্য থাকবে, তৃণমূল খাতায় খুলতে পারবে না। আপনি কি বলবেন? মনোজবাবু সত্য এবং বর্ষিয়ান রাজনীতিক। মনোজবাবুকে অনেক কিছু অধীরবাবুর আবদার সামলাতে হয়। মনোজবাবুর বাড়িতে খবর নেবেন, বাড়ির লোকেরাও ক্ষুব্ধ, অধীরবাবুর এই সমস্ত আবদার সামলাতে গিয়ে মন্ত্রিত্ব ছাড়তে হচ্ছে, রিক্সা চড়তে হচ্ছে, উন্নয়নের কাজ করতে পারছেন না, চিঠি দিতে পারছেন না। এইসবের জন্য মনোজবাবু একটু মানসিকভাবে খুব খারাপ জায়গায় রয়েছেন। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, আমি চাইব তার চিকিৎসার দিকে তিনি নজর দেবেন। তাই তার মন্তব্যে আর কোনো কমেন্ট করব না, তিনি দ্রুত ভালো হয়ে উঠুন। আমি বুঝি যে অধীরবাবুর মতো লোককে সামলাতে গেলে কি চাপ নিতে হয় এবং কী ধরনের পাগলামো বরদাস্ত করতে হয়, সেটা আমি মনোজবাবুর অসুবিধার জায়গা দেখে বুঝি। কীভাবে ওনাকে কষ্ট করে কথা বলতে হয়েছিল রাইটার্সে, তারপরেও কীভাবে তিনি অ্যাসিস্ট্যান্স পাননি, এগুলো সব আমাদের জানা আছে। হয়তো কোনোদিন, তবে আপনাদের একটাই কথা বলবো যে হয়তো কোনোদিন মনোজবাবুও সিদ্ধান্ত বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে নিয়ে তৃণমূল করতে পারেন, কিন্তু অধীরবাবু অ্যাপ্লিকেশন করলেও সেটা গ্র্যান্টেড হবে না, কারণ খুনি গুন্ডা এদের জায়গাটা তৃণমূল কংগ্রেস নয়।
আপনারা দেখছেন সবসময় মুখোমুখি অনুষ্ঠান। এই মুখোমুখি অনুষ্ঠানে আমরা পেয়েছি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি শঙ্কুদেব পণ্ডাকে। ফিরে আসবো একটা বিরতির পর। আপনারা দেখছেন সবসময় মুখোমুখি অনুষ্ঠান। আজ আমরা পেয়েছি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি শঙ্কুদেব পণ্ডাকে। আচ্ছা, আগামীতে এই যে আসন্ন পুরো ভোট বহরমপুরে, পুরবাসীদের জন্য তৃণমূল যদি ক্ষমতায় আসে কি বার্তা দেবেন? দেখুন, বহরমপুরের উন্নয়নটা হয়নি। বহরমপুর আসতে গেলে যে জাতীয় সড়ক, তার অবস্থা ভেঙে পড়েছে। কিন্তু যেহেতু পুরসভা নিয়ে আমরা প্রচারে বেশি কনসেন্ট্রেশন আমরা দিচ্ছি, সেই কারণে আমি খুব নির্দিষ্ট করে বলবো যে বহরমপুরের মূল সমস্যা হচ্ছে কিন্তু প্রথমেই পানীয় জল। এইটা খুব বড় করে দেখা দেবে আগামী দিনে। যেভাবে বহরমপুরে ফ্ল্যাট তৈরি হচ্ছে, বহু মানুষ আসছেন, যেহেতু কনস্ট্রাকশন আরো নতুন করে জেনারেট করছে, সেই কারণে কিন্তু পানীয় জলের সমস্যা এখনই যদি না অ্যাড্রেস করা যায়, আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। ফলে এইটা প্রথমেই আমরা দেখব। দ্বিতীয়ত আমরা দেখব যে এই বহরমপুরে গুন্ডা রাজটা কমাতে হবে। এই রাত বিরাতে মেয়েরা বেরোতে পারছে না, দিনের বেলা লোকেরা বেরোতে পারছে না, সন্ধে হলেই একটা যুব সমাজকে দেখা যাচ্ছে মদের কোলে চলে যাচ্ছে এবং একটা খারাপ পথে চলে যাচ্ছে, এবং এতে অনেকে ইন্ধন দিচ্ছেন তাদের রাজনৈতিক স্বার্থের জন্য। অধীরবাবুরা এ সমস্ত এন্টারটেন করছেন। এই জিনিসটা বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে বহরমপুর শহরটাকে একটু সাজাতে হবে। বহরমপুর শহরে ঢুকলে মনে হচ্ছে যেন আমরা সেই পুরনো কোনো একটা জায়গায় ঢুকেছি, যে জায়গায় ডেভেলপমেন্টের কোনো আঁচড় পর্যন্ত পড়েনি। একটু পার্ক করা, একটু ভালো করে সাজানো, একটা ছোট করে সুইমিং পুলের ব্যবস্থা করা এবং পুরো পরিষেবাটা পৌঁছে দেওয়া মানুষের দরজায় দরজায়। আমরা বলেছি আমাদের প্রার্থীদের, আমরা বলেছি আমাদের কর্মীদের যে অসুবিধা হবে, অধীরবাবু গুন্ডামি করবেন, কিন্তু মানুষের ঘরে গিয়ে পৌঁছতে হবে, মানুষের দরজায় পৌঁছতে হবে। ইতিমধ্যেই কিন্তু বহরমপুরের পুরভোট নিয়ে কংগ্রেস বিভিন্ন জায়গায় পথসভা করছে। তাদের বক্তব্য যে বহরমপুরের মহিলারা নিরাপদে থাকেন, সাধারণ নাগরিকরা নিরাপদে থাকেন, এবং এই অধীর চৌধুরী এই নেতৃত্বে আছেন দেখে, এবং আগামীতে ঠিক তার উল্টোটা হবে। আপনি কি বলবেন? দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে বলবো যে মানে মর্নিং সোর্সটা দিয়ে একটা গাছ তৈরি হচ্ছে, এটা দেখে বোঝা যায় যে আগামী দিনে গাছটা কোথায় যাবে। অধীরবাবু রক্ষা করবেন যার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডেই কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা মেনে নেবেন না। আমি আবারও বলছি, বহরমপুরের মানুষ এ ব্যাপারে তৃতীয় বিরক্ত। বহরমপুরের মানুষ এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। বহরমপুরের মানুষ এই পরিবর্তন এখানে অধীরবাবুকে সরাতে চান, কিন্তু মনে রাখতে হবে যে গুন্ডামি, যে ভীতি সঞ্চার করে গণতান্ত্রিক ব্যবস্থাটা অধীরবাবুরা নষ্ট করে দিয়েছেন, সেই জায়গাটা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে এবং মানুষ বেরোবেন। সারা পশ্চিমবাংলায় যদি সিপিএম এর বিরুদ্ধে মানুষ বেরোতে পারেন, অধীরবাবু কে? অধীরবাবু কে? কে অধীরবাবু? একটু এগিয়ে গিয়ে প্রশ্ন করছি, যেহেতু সামনে লোকসভা ভোট এবং মুর্শিদাবাদের মধ্যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে, 3টি কিন্তু কংগ্রেসের দখলে। আগামী লোকসভা ভোটে কি জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে বা নেই, বা এই 3টি লোকসভা ক্ষেত্রে তৃণমূল কি জায়গায় যেতে পারে বলে? দেখুন, ইটস টু আর্লি টু সে। এখন আমরা কনসেন্ট্রেশন রেখেছি পুরোপুরি পৌর নির্বাচনে। এখন আমাদের এটাই লক্ষ্য। নির্বাচনের পরবর্তী পরিস্থিতি লোকসভা নিয়ে এখনই কোনো মন্তব্য করার মতো সময় আসেনি। তবে আমরা আপনাকে এইটুকু খুব স্পষ্টভাবে বলতে চাই, অধীরবাবুর রাজনৈতিক সত্তাকে সামনে রেখে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে গোহেড করা সম্ভবপর নয় প্র্যাকটিক্যালি। আমরা রাজনৈতিকভাবে এই অধীর কায়দা, অধীরবাবুর কংগ্রেসি কায়দা এবং এই ধরনের হুলিগানিজমের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকবো। লড়াই চলবে এবং মানুষ আমাদের বিশ্বাস যে আগামী পৌর নির্বাচনে বিপুলভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী খাসের ওপর জোড়া ফুল নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদের সমর্থন করবেন। কারণ গত 2.5 বছর আপনাকে বুঝতে হবে যে একের পর এক উন্নয়নের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি ধরুন আজকে ওই বহরমপুরে মুসলিম সম্প্রদায়ের মানুষরা থাকেন বেশি করে, দেখবেন যে আমরা চেষ্টা করেছি, ভাই মুয়াজ্জিন ভাতা দিয়েছি, আমরা চেষ্টা করেছি ইমাম ভাতা দিয়েছি, বিজেপিরা চেষ্টা করেছে, গিয়ে আটকেছে। আমরা চেষ্টা করেছি, কংগ্রেস এক প্রকার আপনাদের আজকে উন্নয়নে বাধার সৃষ্টি করছে। তার কারণ 1 টাকাতে 96 পয়সা সিপিএম এর সময় টাকা চুরির সুদ দিতে হচ্ছে, চলে যাচ্ছে। মাত্র 6 পয়সাতে আমাকে উন্নয়ন করতে হয় এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আজকে আমাদের মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন বলে একটা কর্পোরেশন আছে সারা পশ্চিম বাংলার মধ্যে। আমরা এখনো পর্যন্ত প্রায় 8-10 কোটি টাকার উপর শুধু মুসলিম ছাত্রদের স্টাইপেন্ড দিয়েছি। আমরা জেনারেল স্টুডেন্টদের সাইকেল দিয়েছি। আমরা আজকে 100 দিনের মাটি কাটাতে আজকে দেশের মধ্যে অন্যতম স্থানে রয়েছি এবং সেই কিউবিক মিটার কাটবার পরিমাণ আমরা কমিয়ে দিয়েছি।
আমরা আজকে উন্নয়নের প্রশ্নে এই বহরমপুর বলুন বা এই ধরনের এই সংক্রান্ত জায়গায় উন্নয়নের প্রশ্নে বলুন, যাতে মানুষ সুবিধাজনক জায়গায় থাকতে পারে, যাতে মানুষের খেতে পড়তে দুধ ভাত পেতে অসুবিধা না হতে পারে। আমরা দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেমে বাজারে চলে গেছেন। আমি দেখেছি কেউ কেউ ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বলছেন আলুর দাম অমুক তমুক দাম অমুক। ভাই, আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য আলুর দাম কমানোর জন্য সরাসরি নেমে বাজারে চলে যান, 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলেন। আর আমি দেখলাম যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন, অধীরবাবু মুখ্যমন্ত্রীকে প্রথম এমপি হিসেবে চিঠি দিলেন, বললেন গরু পাচারের ব্যাপারটা দেখতে হবে। কি কি বোঝায়? কে উন্নয়ন করবেন? কার কাছে উন্নয়নের প্রায়োরিটি কোনটা? বুঝতে হবে এটা। আজকে এডুকেশনে আমরা রাজ্যে 4টে নতুন বিশ্ববিদ্যালয় পেয়েছি, আগামী দিনে বহরমপুরে হয়তো একটা পাবে, মুর্শিদাবাদে একটা পাবে। এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এই গুন্ডামি টুন্ডামি দিয়ে আটকানো যাবে না। এবং অধীরবাবু তো এইটুকু অ্যাসিওরেন্সও দিতে পারছেন না। আমি তো আজকে দেখলাম উনি এই কবছর রেলমন্ত্রী থাকলেন, এই এক দেড় বছর থাকতে গেলেন। অধীরবাবুর ওপেন প্রশ্ন, রেল নিয়ে আপনি কি করেছেন বহরমপুরের জন্য? আপনার সেক্টরে আপনি কি করেছেন রেল নিয়ে মুর্শিদাবাদের জন্য? কংগ্রেসের দাবি যে উড়ালপুল, এই চুয়াপুর এবং পঞ্চাননতলা, এই উড়ালপুলের বিষয়টা এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা আপনি এক নম্বর তো অধীরবাবু হাফ মিনিস্টার, আমরা এক্সপেক্টও করি না উনি কিছু করতে পারবেন। আর ওনার টেন্ডেন্সি যা, তাতে করা সম্ভবপর নয়। তার উপরেও প্রশ্ন রাখছি, আপনার সাথে উন্নয়নের লড়াইতেও আমরা যদি নামি, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার রেলমন্ত্রীর টেনিওরে কি করেননি? 7টা ইন্ডাস্ট্রি পেয়েছি আমরা, কি করেননি? আপনি এখনো খবর নেবেন, এই মুর্শিদাবাদে বহু ছেলে চাকরি পেয়েছে। যুবকরা এখন একটা চাকরির পরীক্ষা দিতে গেলে 500 টাকা ভাতা লাগে, সরকার সেটা প্রোভাইড করে। আপনি কোনোদিন আপনি কেন্দ্র সরকারের মতো জায়গায় থেকে রাজ্যের উন্নয়নের জন্য আজ পর্যন্ত কিছু করতে পারেননি। আমার মনে হয় অধীরবাবু আপনার বানপ্রস্থে যাওয়া উচিত, সময় এসেছে। এত পাপ করেছেন না, মানুষ আপনাকে দেখতে চাইছে না। একটু ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ফিল করবার চেষ্টা করবেন, ভবিষ্যৎ আপনাকে চাইছে না। এই সময় রিটায়ার করে যান, নাহলে পরে অসুবিধা হবে। গতকাল বহরমপুরে অধীর চৌধুরী একটি নির্বাচনী সভায় অভিযোগ করেছে যে এই সারদা কাণ্ড নিয়ে তৃণমূল ভয় পাচ্ছে সিবিআই। আপনি কি বলবেন? অধীরবাবু, এই নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না। অধীরবাবুকে শুধু বলবো, এইসব নিয়ে বেশি কথাবার্তা বলবেন না, অনেকের নাম আসবে যখন আপনি সামলাতে পারবেন না। কে ছিল পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেসের সময়? একটাও চিটফান্ড তৈরি হয়নি, তৈরি হয়েছিল সিপিএম এর সময়। এই চিটফান্ডের অনুমোদনটা কে দেয়? দেয় সেন্ট্রাল কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। এটা কাদের আন্ডারে? সেবি কাদের সংগঠন? আপনারা কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না বাক্কাচ্ছিলেন? তখন কোথায় ছিলেন কেন্দ্রে? আপনাদের কত পার্সেন্টেজ ছিল যে আপনারা চুপ করে বসেছিলেন? কেন এসব বলছেন? কার স্ত্রী কখন গিয়ে কার সাথে মিটিং করেছেন, এসব বাইরে এলে প্রবলেম হবে। এসব নিয়ে কথা বলবেন না। পশ্চিম বাংলায় সব থেকে বড় চিটফান্ড কোম্পানির নাম হচ্ছে সিপিএম। 34 বছর ধরে মানুষকে ঠকিয়েছে, টাকা নিয়ে পালিয়ে গেছে, কোটি কোটি টাকা নেতাদের ব্যাংকে জমা পড়েছে। আর তাদের বাবা, তাদের যে বাবা, তার নাম হচ্ছে কংগ্রেস। ওপরে পিতা বসে বলেছে করে যাও, যত বড় লুটে যাও, মানুষকে চিটিংবাজি করে যাও, আমাদের শুধু ভাগটা দিয়ে দিও। ওরা নিয়ে বসে আছে। আর মায়ের নাম হচ্ছে আরেকজন সিপিএম। চিটফান্ডের দুজন হচ্ছে আত্মীয়, কংগ্রেস হচ্ছে বাবা আর মা হচ্ছে সিপিএম। সিপিএম এখানে জন্ম দিয়েছে, বাবা দিল্লিতে বসে লালন পালন করেছে, বলেছে করে যাও। অধীরবাবু, আপনার মুখে জিনিস শোভা পায় না। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র পলিটিশিয়ান, খুনটুন করছেন করুন, কিন্তু রিটায়ার করার সময় এসেছে। আপনি অবসর নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, একটুখানি বাকি জীবনটা ধর্ম করুন। মানুষ অন্তত বলবে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছেন। একেবারে শেষ দিকে অনুষ্ঠানে চলে এসেছি শঙ্কুদেব বাবু, আর দুটি প্রশ্ন রয়েছে। একটি হলো, আপনি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ছাত্র পরিষদকে আগামী দিনে ঢেলে সাজানো হচ্ছে, শক্তিশালী করার জন্য কি উদ্যোগ নিচ্ছে? আমাদের নতুন সভাপতি হয়েছে ছাত্র পরিষদে। তাছাড়া একটা ট্রেন্ড আছে, দেখুন উত্তরবঙ্গে এই অধীরবাবুদের একটা কনসেপ্ট আছে। এরা প্রথমেই টার্গেট করে যুব আর ছাত্রটাকে যে করে হোক মেরে ধরে খুন খারাপি করে বন্দুক দিয়ে কন্ট্রোলে রাখবো, আর না হলে মদ টদ দিয়ে ভুল পথে চালিত করবো। কারণ যুবরাই তো অন্যায়টা প্রথম ধরে, যুব ছাত্ররাই তো প্রথম বলে আপনি ঠিক করছেন না, যুব ছাত্ররাই তো প্রথম প্রতিবাদের ভাষা হয়। এইটাতে অধীরবাবু ভয় পাচ্ছেন বলেই অধীরবাবু যুবদের মিসলিড করছেন, ভুল দিকে চলে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ও যুব ছাত্র প্রবলেমকে অ্যাড্রেস করেছেন,
যুব ছাত্ররাই জঙ্গলমহলে বোমাগুলি বন্দুক হাতে তুলে নিয়েছিল মানুষ মারার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করেছেন হাজার হাজার ছেলে বোমাগুলি বন্দুক হাতে তুলে নিয়েছে, তবে মানুষকে বাঁচানোর জন্য। পুলিশে চাকরি করছে। অধীরবাবু এটা অ্যাড্রেস করেছেন কিভাবে? বললেন এখানে যুবরা আমার বিরুদ্ধে যেতে পারে, সবাইকে মদ খাওয়াও, সবাইকে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করিয়ে দাও, সবাইকে হাতে বন্দুক দিয়ে দাও, 2-4টে খুন ডাকাতি হোক, সবাই এতে ব্যস্ত হয়ে পড়ুক, যুবটা মিসট্র্যাক হয়ে অন্যদিকে চলে যাক, যাতে ওনার অন্য এটার দিকে যুবরা ছাত্ররা আঙুল তুলতে না পারে। কলেজ উনি গায়ের জোরে কন্ট্রোল করে রেখেছেন, কলেজে কোনো নমিনেশন দিতে দেবেন না। এই সমস্ত জিনিস অধীরবাবু হবে না, কারণ সিপিএম এর সাথে আপনার গোপন আতাত ছিল। তাই বহরমপুরটা অধীরকে ছেড়ে দাও, বিমান বাসুরা ঠিক করেছিলেন, আমরা ছাড়বো না, তৈরি থাকুন, লড়াই হবে। আবারও বলছি, আমরা মাননীয় আদালতের প্রতি সম্মান রাখি, কৃতজ্ঞ, এবং আইনের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি আইনে আমাদের জয় হবে। আমাদের কর্মীকে খুন করেছেন আপনি, ছাড় আপনি পাবেন না, শেষ দেখব। হাইকোর্টে গেছি, এরপর সুপ্রিম কোর্টেও যাব, আপনাকে ছাড়বো না। শঙ্কুদেববাবু, একেবারে অন্য একটা প্রশ্নে আসি। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, কলকাতার একটি টেলিভিশন চ্যানেলে আপনিও কাজ করতেন, সেই সময় আমিও কাজ করতাম। এই যে সাংবাদিকতা থেকে রাজনীতিতে আপনি এসেছেন, এই দুটো ক্ষেত্র নিয়ে কি আপনার কোনো অসুবিধে হয় না? কোন ক্ষেত্রটাকে ভালো? দেখুন, একটা সত্যি কথা বলছি, আপনি জিজ্ঞেস করেছেন বলে বলছি, সাংবাদিকতাতে যে ধরনের পলিটিক্স হয় তার থেকে নর্মাল পলিটিক্সটা অনেক সোজা। সাংবাদিকতাতে অনেক কঠিন পলিটিক্স হয়। পলিটিক্সে থেকে আজকে সেটা রিয়েলাইজ করতে পারি, আপনি চাইলেই সব খবর আপনার টিভিতে দেখাতে পারবেন না। গানের অনুষ্ঠান হচ্ছে, আপনি খবর করতে বেরোবেন, এডিটর ফোন করে বলবে গানটা দেখালে হবে না, যে তবলা বাজাচ্ছে ওর ছবিটা বড় করে দেখাতে হবে, ওর খবর করতে হবে। আপনি বললেন কেন? গান তো ভালো গাইছে, ওর ছবি দেখাবো। বলবে গান যে গাইছে তার বাবা রিক্সা চালায়, আর তবলা যে বাজাচ্ছে তার বাবা বড় ব্যবসায়ী কংগ্রেস নেতা, তাকে নিয়ে নিতে হবে। তার ছবি দেখালেই আমার টিভিতে বিজ্ঞাপন আসবে, অতএব চলবে, নাহলে চলবে না। আমায় মার্জনা করবেন, আমি শুধু কংগ্রেসের নাম নিলাম, অনেক যে কোনো দলেরই নাম আসতে পারে। আচ্ছা, এই যে জায়গাটা, এই সাংবাদিকতার, তো সেই জায়গাটা থেকে কি কোনো মুক্তির উপায় নেই? আপনার কি মনে হয়? সাংবাদিকরাই সাংবাদিকের মুক্তির জায়গা, যেমন পলিটিশিয়ানরাই পলিটিশিয়ানের মুক্তির জায়গা। আমরা বহু কলেজে যাই, আমাদের ছেলেরা বলে যে দাদা বাবা বলেছে রাজনীতিতে যেতে না, রাজনীতি খুব খারাপ হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে ভাই, তুই যদি নিজে না নেমে রাজনীতিটা পরিষ্কার করিস, তাহলে রাজনীতিটাকে কি করে শুদ্ধ করবি? এটা তো নিজেকে পাঠ হতে হবে। দেখুন, নোবডি ইজ দ্য পলিটিক্যাল ইন আ স্টেট। পৃথিবীতে কেউ জন্মানোর পরেই সে পলিটিক্যাল। ধরুন আপনার কথা, আপনার ভাই বোন আছে, কি আছে ভাই? হ্যাঁ, দাদারা আছেন। আপনার দাদা আছে। ধরুন যেই দিন আপনি জন্মালেন আপনার বাড়িতে, সেই দিন আপনি আর আপনার দাদার মধ্যে লবি, এই পলিটিক্স শুরু হয়ে গেল, কে বাবা মায়ের কাছে ফেভারিট হবে। ধরুন ওখানে টিভির সামনে এমন একজন বসে আছেন যার ভাই বা বোন নেই, তিনি যেদিন বাড়িতে জন্মালেন সেদিন বাবা মায়ের মধ্যে পলিটিক্স শুরু হয়ে গেল। ছেলে আমার কাছে ফেভারিট, মা বলবে আমার কাছে ফেভারিট। এই পলিটিক্সটা স্কুলে হবে, তারপরে কলেজে হবে, তারপরে কলেজ থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয় হবে, তারপরে যখন কর্মজীবনে যাবেন, যেমন সাংবাদিকতায়, তখন দেখবেন একটা অদ্ভুত পলিটিক্স জেনারেট করেছে। একে বলা হয় কর্পোরেট পলিটিক্স। কর্পোরেট পলিটিক্সে আপনি চিনতে পারবেন না যে কে আপনার শত্রু আর কে আপনার মিত্র। আপনার পাশে বসে আপনার বিরুদ্ধে আপনার বসকে নালিশ করবে। তাই এটা জীবনেও আছে। এই পলিটিক্সটা খুব কঠিন। তাই আমি রিকোয়েস্ট করি ছেলেদের যে নর্মাল পলিটিক্সটা একটু শিখে যাও, সাধারণ পলিটিক্সটা করে যাও, যেখানে শত্রুটা এনিমি। যেমন অধীরবাবু, তিনি কংগ্রেস করেন, আমার রাজনৈতিক শত্রু। যেমন বিমানবাবু, তিনি সিপিএম করেন, আমার রাজনৈতিক শত্রু। এইটা শিখে গেলে দেখবেন কর্পোরেট পলিটিক্সটাই আর অসুবিধা হবে না, জীবনে ড্যাং ড্যাং করে যেতে পারবো। তাই আমি কলেজের ছেলেদের বলবো যে তোমরা ঠিক করে নেবে তোমরা কাকে নেতা বানাবে। যিনি খুন করবেন তাকে বানাবে, নাকি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে পায় 37 টাকার চপ্পল আর তালির বাড়ি থেকে মানুষের উন্নয়ন করবেন তাকে বানাবে, সেটা তোমাদের ঠিক করতে হবে। কিন্তু কলেজ জীবনে পলিটিক্সটা করো। পলিটিক্স থেকে পালিয়ে যাওয়াটা কিন্তু সহজ পথ নয়। অনেকে অনেক জায়গায় বক্তৃতায় বলেন যে অ্যাপলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন করবো। অ্যাপলিটিক্যাল ইটস আ ভেগ কনসেপ্ট। পলিটিক্যাল বলে পৃথিবীতে কোনো কথা হয় না। একেবারে শেষ প্রশ্ন, শঙ্কুদেব পান্ডা এবং বিতর্ক প্রায় সমার্থক কিছু কিছু মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে হইচই হয়ে গেছে। একবার তো আমার মনে আছে অধ্যাপকদের নিয়ে একটা বিষয় নিয়ে। তো এই বিতর্ক এবং শঙ্কুদেব পান্ডা আপনি কি বলবেন? দেখুন, এই অশ্বত্থমা হতো ইতিগজ, এই ব্যাপারটা রাখতে হবে। পলিটিক্সে ইতিগজটা খুব ইম্পর্টেন্ট। এখন মুশকিল হচ্ছে, ধরুন আপনার আমি চ্যানেলে বাইট দিলাম, আমি বললাম যে বিশেষ প্রকৃতির প্রাণী, কেউ তাতে নিজের মতো শব্দ বসিয়ে নিলেন। বিশেষ প্রকৃতির মানে উন্নত মানবও হতে পারেন, অতি মানবও হতে পারেন, ইভেন দেবতাও হতে পারেন, কিন্তু কেউ সেখানে সেই শব্দটা ব্যবহার করবেন না। তিনি তার কাগজের পলিসি মতো শব্দটা ব্যবহার করবেন, মানে ইতিগজটা বাদ। তখনই বিতর্কের শুরু।
ঠিক করতে হবে আপনাকে। আপনি কি করবেন? আমি দেখুন বিতর্ক টিতর্ক থেকে দূরে থাকতে চাই, ইভেন ইনফ্যাক্ট টিভি থেকেও দূরে থাকতে চাই। মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, এটাই জননেত্রী শিখিয়েছেন, এই পদ্ধতিতেই কাজ করতে চাই। আশীর্বাদ করুন যেন আগামী দিনে আরও বড় করে বাংলার পলিটিক্সে শুধু মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন সবসময়ের মুখোমুখি অনুষ্ঠান। আজ আমরা পেয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি শঙ্কুদেব পণ্ডাকে। আপনারা দেখতে থাকুন সবসময়, সবার কথা সবার সঙ্গে সবসময়।